এবং তার সঙ্গে এটাও বলতে হবে ওই জিনিসটা বোঝার জন্য তুমি কি করেছো, তুমি কি পড়েছো, পড়তে গিয়ে কোথায় তোমার আটকেছে, ইত্যাদি ইত্যাদি। এইটা না হলে আমি আমার মতো তোমাদের বলবো, তুমি তোমাদের মতো তোমরা শুনবে কিংবা শুনবে না, এবং তারপরে তোমাদের সেটা কাজে লাগবে কিংবা লাগবে না। আমি কি বোঝাতে পারছি? যদি আমি বুঝিয়ে থাকি তাহলে আমাকে, যদি এখন যেহেতু তেমন ভিড় নেই ক্লাসে, আমাকে যদি কেউ একজন বলো, একজন দুজন তিনজন, আমার একটু জানা দরকার। কারণ আমি জানলে আমি সেরম ভাবে সামনের শনিবার, তারপরের শনিবার, আমি তাহলে শনিবারগুলো একটু তৈরি হয়ে আসতে পারি তোমাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে। কারণ আমি যেভাবে এই ক্লাসটাকে দেখি সেটা হচ্ছে তোমাদের কতগুলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সেইগুলো আমার মতে যদি সেখানে কোনো গরমিল থাকে তাহলে সেইটাকে যাতে আমি অ্যাড্রেস করতে পারি। তোমরা যতক্ষণ ভাবতে শুরু করলে বা ভাবছো বা কি বলবে না বলবে, ততক্ষণে আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে যে একটা ডিএনএ মলিকিউল আর একটা আরএনএ মলিকিউলের মধ্যে তফাৎ কি। আমি যদি তোমায় জিজ্ঞেস করি প্রথমেই, সেটা হচ্ছে যে যেই তফাৎটা তোমার মানে তফাৎ কি কথাটার সঙ্গে সঙ্গেই তোমার যেটা মনে পড়ছে সেইটা কি, সেটা আমাকে সুনীতি সদরের কেউ একজন বলো, শ্রীরামপুর গার্লস এর কেউ একজন বলো, রামকৃষ্ণ বলো। বলছি, হ্যাঁ। হ্যাঁ বলো। আরএনএ তে থাইমিন থাকে, মানে ওই পিরিডিন পিরিমিডিনের জায়গায় ওই পিরিমিডিনে থাইমিন থাকে, আর না, আরএনএ তে ইউরাসিল থাকে আর ডিএনএ তে থাইমিন থাকে। বেশ। আর আরএনএ সাধারণত একতন্ত্রী আর ডিএনএ দ্বিতন্ত্রী। রাইট। তো এই যে একটাতে একটা একতন্ত্রী এবং আরেকটা দ্বিতন্ত্রী, আর একটাতে থাইমিন থাকে, থাকে, আরেকটাতে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। তো এইটা ছাড়া আর কিছু এর সঙ্গে আর কিছু কেউ জুড়তে পারে, অন্য কেউ? আমি যদি জিজ্ঞেস করি আরএনএর দরকার কি, আরএনএ তৈরি করার দরকার কি, বলো সুনীতির, যে হাত তুলেছো। প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা। এই সংশ্লেষ সমস্ত পুরো ফ্যাক্টরিটা কোথায় আছে, মানে কোথায় সংশ্লিষ্ট হয় আর কি? কোষে। কোষের কোথায়? রাইবোজে। প্রোটিনটা কোথায় তৈরি হয়, আর ডিএনএ থেকে আরএনএ কোথায় তৈরি হয়? স্যার পারবো না এটা বলতে, আপনি বলে দিন। না, তাতে কিচ্ছু হয়নি, তাতে কিচ্ছু হয়নি। না, এটা পারাপারি তোমাদের কি আছে না আছে। আমি এই সদ্য বই টইগুলো পেয়েছি, আমি আমি বইগুলো পড়বো পরের ক্লাসটাতে। আমি কোনো একটা তোমাদের, তোমরা এর মধ্যে আচ্ছা ঠিক আছে, তোমরা অন্তত এর মধ্যে আমাকে একটা কাজ কিন্তু করবে, সেটা হচ্ছে আমাকে একটা লিখে বা মুখে আজকেই এখন বা কখন একটা কিছু বলবে, অন্তত কোনো কিছু না হোক একটা চ্যাপ্টার বলো। সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারটা বুঝি না, বা এই চ্যাপ্টারটাতে আমাদের আরেকটু বোঝা দরকার। বংশগতির আণবিক ভিত্তিটা একবার বলে দিলে ভালো হয়।
বংশগতির আণবিক ভিত্তি। হ্যাঁ। বেশ চমৎকার চমৎকার, বেশ ঠিক আছে ঠিক আছে। তো বংশগতির আণবিক ভিত্তি ধরা যাক আজকে আমরা করব। আচ্ছা, আর কি এই রামকৃষ্ণ বিদ্যা ভবন থেকে এখনো অবধি তাদের গলা শুনিনি? তোমাদের কি কথা বলার অসুবিধা আছে, মানে মাইক্রোফোন বা কিছু এই ধরনের সমস্যা আছে? শুনতে পাচ্ছি না। আগে কম্পিউটার থেকে আনমিউট করো। কম্পিউটার থেকে আগে কম্পিউটার থেকে আনমিউট করো, ফার্স্ট আনমিউট ফ্রম দ্য কম্পিউটার। তোমাদের কম্পিউটার থেকে, কম্পিউটারে একটা মিউট আনমিউট, তুমি যেখান থেকে দেখছো গুগল মিটে, একদম যে স্ক্রিনটা তার তলায় একটা, হ্যাঁ এইবারে স্যার হয়েছে। এবারে বংশগতির আণবিক ভিত্তিটা পড়ান। বংশগতির আণবিক ভিত্তিটা পড়ান, বেশ। আর আর কিছু সুনীতি স্যার। সদরের, আচ্ছা আর কিছু? তোমরা তো তবু তো গলা শুনলাম, বলো আর একটু কিছু বলো। আর কি চাই তোমাদের, মানে তোমাদের মানে কি তোমাদের চাহিদা কি? স্যার ইউনিট 5টা। ইউনিট 5-এ কি আছে? স্যার ওখানে হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র, বেশ। আর পরিবেশের বিভিন্ন পরিবেশের বিভিন্ন, পরিবেশগত বিভিন্ন সমস্যা। পরিবেশগত বিভিন্ন সমস্যা, বেশ ঠিক আছে, আরেকটা ক্লাস পেয়ে গেলাম। তাহলে পরিবেশগত বিভিন্ন সমস্যা আর বাস্তুতন্ত্র, এটা আমরা আরেকদিন করব। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? না স্যার। তোমাদের আমি আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে তোমরা যাকে বলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় যে বিভিন্ন রকমের যে প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বাস্তুতন্ত্র বোঝো কিনা, তুমি পরিবেশের সঙ্গে আমাদের পরিবেশতন্ত্র কেন আমাদের পড়া দরকার সেইটা আদৌ বোঝো কিনা। সেইটা যদি তুমি বোঝো, কারণ পরিবেশের সমস্যা কি সেগুলো তোমার আমার মতো তুমিও আহ চমৎকার জানো। মানে তার কারণ হচ্ছে পরিবেশের সমস্যাটা তো আমাদের পরিবেশে, মানে এটা তো চারপাশেই রয়েছে। এটা তো এমন নয় আমি হয়তো ডিএনএ এর স্ট্রাকচার কেমন সেটা হয়তো আমি তোমার থেকে একটু ভালো বুঝি, কিন্তু পরিবেশের সমস্যা কি সেটা তো তুমি বেশি ভালো বোঝো বলো বরং, বা আমি তুমি একই রকম বুঝি। সুতরাং আমাকে যেই জিনিসটা আবার বারবার করে বলছি সেটা হচ্ছে যে আমরা যেরকম পরিবেশ বাস্তুতন্ত্র একটা পেলাম, কি আণবিক বংশগতি একটা পেলাম, তো সেই সব জিনিস নিয়ে আমরা একটু আলোচনা তো করতেই পারি, একটা ক্লাস দুটো ক্লাস, চমৎকার। আমি তো অন্তত কিছু কিছু ফিডব্যাক পেলাম, এই ফিডব্যাকটা আমার কাছে দরকার। সেই ফিডব্যাকটা না হলে আমার পক্ষে সমস্ত জিনিস মানে আমি কোনটা কি করব না করব, সমস্ত জিনিস অবশ্য আরেকটাও আমি কবুল করি, সমস্ত জিনিস আমি যে খুব ভালো জানি তাও না। এই দুটো জিনিস আমি জানি, যে যে জিনিসটা বললে সেটা আমি তোমাদের নিশ্চয়ই, তোমাদের কিছু সমস্যা থাকলে আমি সেগুলো সমাধান করতে পারবো। সুনীতির কোনো অন্য কোনো ডিমান্ড আছে? সুনীতি সদরের এই যা যা বলো। আমরা তো ক্লাস 11, আমরা 12 এর ক্লাসগুলো করছি, আমাদের তো হয়নি ওগুলো পড়া। আচ্ছা ঠিক আছে, চমৎকার। তো তাহলে তোমার যা যা হয়েছে বা হচ্ছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে যদি বলো। স্যার তাহলে আপনি আমাদের কোষ বিভাজনটা বুঝিয়ে দিন। কোষ বিভাজন? হ্যাঁ স্যার।
কোষ বিভাজনে মানে আমি যেই জিনিসটা বারবার করে বলছি সেটা তো আজকে ছেড়ে দাও, কোষ বিভাজন আমরা নয় একটুখানি অ্যাড্রেস করব, কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে কোষ বিভাজনের কি বুঝিনি। কোষ বিভাজনে ধরো আমায় যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো কোষ বিভাজনে কোনো কিছুই বোঝার খুব কিছু কঠিন বলে অন্তত আমার তো মনে হয় না। কিন্তু কথা হচ্ছে যে তুমি যদি বলো যে আমি কোষ বিভাজন আমি বুঝতে চাই, তাহলে আমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তুমি কোষ বিভাজনের কি বুঝতে চাও, মিওসিসটা বুঝতে চাই। মিয়োসিসটা বুঝতে চাও। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি তোমায় যে জিনিসগুলো বলবো যেটা আমাদের আজকের ক্লাসেই হয়তো হয়তো বা খানিকটা আসবে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আণবিক লেভেলের। Sir, just a minute, I'm interrupting. Please. I think the group has become far more heterogeneous. Srirampur Girls High School is having class 12 students, is it not? Srirampur Girls High School, Yes, sir. Class 12. class 12. And Suniti Sadar, 11. ক্লাস 11। so I think, okay, I'll talk to their principal. They should send their class 12. Otherwise, the group becomes too much heterogeneous. Is it not? Yeah, kind of. But I think whatever they are, মানে ওরা আজকে যেটা শিখছে সেটা সেটা ওদের মানে এক্ষুনি কাজে না লাগলেও পরে, মানে 12 ক্লাসকেও তো মানে ফাইনাল এক্সামের জন্য তো 11 ক্লাসে তো ওদের জানতে হবে বোধহয় নাকি? No, the thing is, because they are approaching the board exams, Right. I think the class 12 topics need to be focused so that they can do well in the upcoming In board the board. exam. In That the should be board. our primary concern. That is true. That is So, true. or what they can do is they can put together 11 and 12. I see only 2 students of class 11, so That is they can club both the classes They can club. Right. and Absolutely. just talk to the principal. Meanwhile, Sure, you can sure. finish the class. Sure. Please. আচ্ছা, তো তাহলে আমার মনে হয় এই একটা মোটামুটি কথা বলা হয়েছে। তা এবারে আমি যদি জিজ্ঞেস করি, সেই আমি যদি একটুখানি ইন্টারঅ্যাক্টিভ মোডে, তুমি বসে পড়ো, বসে বলো, কিছু দাঁড়াতে হবে না, বসে বলো। আচ্ছা, আমি যেই জিনিসটা জিজ্ঞেস করছি তোমাদের সেটা হচ্ছে যে আমরা যদি বংশগতির মূল ইস্যুটা কি, ইস্যুটা হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কোনো একটা ক্যারেক্টার চলে যাচ্ছে, তাই তো কোনো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা একটা কোনো খুব টিপিক্যাল কিছু এক্সাম্পল আমাদের জানা আছে, কিন্তু সমস্ত ক্যারেক্টারই, এই ক্যারেক্টার শব্দটাই হচ্ছে কিন্তু একটুখানি মিসনমার। মানে কারণ এই ক্যারেক্টারের জন্য তোমায় মেন্ডেল তুমি যখন পড়ো তখন ওই যে সব বেটে মটর গাছ, হ্যাঁ বেটে গাছ কিংবা লম্বা গাছ কিংবা তোমার ধরো মটরশুটির সাইজ শেপ, এই জিনিসগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা হয়েছে প্লান্টে। হ্যাঁ, কিন্তু মানুষের ক্ষেত্রে চলে এলে বা কোনো আরেকটা অন্য কোনো একটা ইন্ডিভিজুয়াল কিছুতে চলে এলে এই সমস্যাগুলো অনেক বেশি জটিল। আমি একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি জিজ্ঞেস করি যে আগে যদি জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে জেনেটিক ডিজিজ যাকে বলে, জিন ঘটিত অসুখ বলতে তোমরা কি বোঝো? একে একে ধরো শ্রীরামপুর আগে। বসে যে ডিজিজগুলো বংশ পরম্পরায় চলতে থাকে, মানে মায়ের থাকলে সন্তানের থাকবে বা বাবার থাকলে সন্তানের হবে, বা কখনো পিতামহ বা এরা মাতামহর থেকেও সেটা পরবর্তী পর্যায়ে আসতে পারে, সেরকম ডিজিজগুলোকে এরকম যদি একটা কিছু এটা যদি একটা নাম বলতে পারি, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। হিমোফিলিয়া, বর্ণান্ধতা। আচ্ছা বেশ, কারোর কোনো আপত্তি আছে এই উত্তরে, এই বিদ্যাভবন কিংবা সুনীতির? না স্যার, বসে না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমি যদি এইবারে জিনিসটা আমরা এইখান থেকে শুরু করি, তাহলে
প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন, এই যে বংশ পরম্পরায় যে যাবে, এটা কি আগের থেকে বলে দেওয়া যায় যে এক এইটা মানে কোন জেনারেশনে যাবে, কিংবা যাবেই কি? মানে আমি বলার চেষ্টা করছি যে বাবা আর মার যদি দুজনেরই ওই ধরনের বৈশিষ্ট্য থাকে জিনগত, তার মানে তার সন্তানের কি হবেই? সন্তানের ক্ষেত্রে যেতেও পারে আবার নাও যেতে পারে। যদি কন্যা সন্তান হয় সেক্ষেত্রে পিতার এক্স ক্রোমোজোমটাই যাবে, সেক্ষেত্রে উম, বাহিত হতে পারে রোগটা। বেশ এবার বেশ যদি পুত্র সন্তান হয় সেক্ষেত্রে নাও যেতে পারে। বেশ 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 বেশ। তো তার মানে এটা একেবারে একদম ক্লিয়ার কাট কোনো ডিমার্কেশন নেই কিন্তু। মানে এটা ঠিক যে এটা এখানে আমি যদি একটা প্রবাবিলিটি বলে একটা শব্দ বলি, সেটা হচ্ছে যে এর প্রবাবিলিটি হচ্ছে অত্যন্ত হাই। ঠিক আছে? কারণ এইবারে আমি যদি ওই যে আণবিক জায়গাটায় যাই, সেইটা কি? একটা তো এই যে ক্রোমোজোম টোমোজোম যেটা বললে, ক্রোমোজোম তো ঠিক আছে, ক্রোমোজোম তো বটেই, কারণ ক্রোমোজোমটা কি? ক্রোমোজোম মানে এই একটু আগে আমরা যে ডিএনএ আর আরএনএ বললাম, তার পরিপ্রেক্ষিতে আমি যদি জিজ্ঞেস করি ক্রোমোজোম তাহলে কি, মানে আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম ক্রোমোজোম হলো যেটা মানে ক্রোমোজোম সাধারণত ডিএনএ দ্বারা তৈরি হয়, যেটা আর ক্রোমাটিন আর তন্তু দ্বারা গঠিত হয়, যেটা বংশগতিক মানে বংশগত বৈশিষ্ট্যকে বহন করে। ঠিকই তো, ঠিকই তো, ঠিক। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে 46টা ক্রোমোজোম, এই আমরা যে ওই যে আমাদের ওই যে 11 ক্লাসের ওই যে সুনীতির মেয়েরা যে জিজ্ঞেস করলো, সেটা হচ্ছে যে আমরা যে যে কি বলে কোষ বিভাজন, তো কোষ যখন বিভাজন হয় তখন আমরা এই জিনিসটা জানি, কোষ যখন বিভাজন হয় তখন একটা কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হচ্ছে, তো তখন সবচেয়ে আগে যেটা হয় সেটা হচ্ছে যে তার যে ক্রোমোজোম গুলো, সেগুলো হুবহু একটার থেকে দুটো হয়, তারপর দুটোর থেকে একটা একটা করে দুটো সেলের মধ্যে চলে যায়, তাই তো? মানে যখন কোষগুলো বিভাজিত হচ্ছে তখন একটা কোষ আর আরেকটা কোষের মধ্যে জিনগত কিন্তু কোনো তফাৎ নেই, বা ক্রোমোজোমগত কোনো তফাৎ হয় না। যেই কোষটা থেকে শুরু হয়েছিল সেই কোষের মতোই থাকে, যাদেরকে সোম্যাটিক সেল বলে। আমি এইখানে আমার একটু সমস্যা আছে যে আমি ঠিক বাংলা টার্ম গুলো কিন্তু আমি খুব একটা ভালো জানি না। মানে আমি বলছি যে দুটো প্রসেস আছে, তোমরা জানো। একটা প্রসেস হচ্ছে যেখানে একটা প্লাস একটার থেকে দুটো হয়, আর আরেকটা প্রসেস আছে দুইয়ের থেকে দুই। আমি কিন্তু ক্রোমোজোমের টার্মে বলছি। একটা সেলের মধ্যে যদি 46টা ক্রোমোজোম থাকে, বা যদি 23টা ক্রোমোজোম পেয়ার থাকে, তাই তো? কটা থাকে হিউম্যান সেলে? হিউম্যান সোম্যাটিক সেলে কতগুলো ক্রোমোজোম থাকে? শ্রীরামপুর? 23 জোড়া। 23 46টা। জোড়া, 23 জোড়া থাকে তো। আর জার্ম সেল যদি বলি, সেখানে কি থাকে?
মানে একটা বাবা আর একটা মা, 23টা। 23টা জোড়া নয়, তাই তো? এইটা যদি আমি ডিএনএ এর লেভেলে যাই, তাহলে এই প্রসেসটা কি করে, মানে এইটার আণবিক প্রসেসটা কি? এই আণবিক প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন, যেটার কথা এই সুনীতিরা জানতে চাইছিল, যে কোষ বিভাজনের কথা। কোষ বিভাজন কি করে হয় টয় ওই সমস্ত বইতে লেখা আছে, ওগুলো দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, একটা সেল থেকে অমুক হয় তমুক হয়, স্পিন্ডল ফাইবার তৈরি হয়, সেখানে এই প্রোটিন ওই প্রোটিন এরা সব যুক্ত থাকে, তারপরে মাঝখানটাতে একটা ভাঁজ করে, তারপরে সেখান থেকে একটা সেল থেকে দুটো সেল আইসোলেটেড হয়ে যায়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই যে জোড়াটা, ওই জোড়ার থেকে এদিকে একটা যায় ওদিকে একটা যায়। এখানে কিন্তু পার্টটা হচ্ছে যেটা, সেটাই হচ্ছে আণবিক বংশগতির মূল কথা। সেটা হচ্ছে জোড়া থেকে শুরু করে আবার জোড়া কি করে হয়। আমি যদি 23টা থেকে শুরু করি এবং যদি মানে 23 জোড়ার 23টা চলে গেল একটা সেলে, 23টা চলে গেল আরেকটা সেলে, আমি বলছি একটা মাইটোসিসের কথা, মাইটোসিস। তো মাইটোসিসে একটাতে চলে গেল 23টা, আরেকটা সেলেও চলে গেল 23টা, কিন্তু 23টা দিলে তো হবে না, আমার তো 23টা জোড়া চাই। তাহলে সেই জোড়াটা হয় কি করে? আমি কি বোঝাতে পারলাম? আমি কি জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি যে একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম কি করে তৈরি হয়? আমি জিজ্ঞেস করছি একটা প্রসেসের কথা, যে প্রসেসটাকে ইংরেজিতে বলে রেপ্লিকেশন। হ্যালো, হ্যাঁ, বলছি আরেকবার বলা যাবে? আমি জিজ্ঞেস করছি যে মাইটোসিসের সময়, কোষ বিভাজনের সময়, যখন একটু আগে তো বললে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এবারে যখন একটা কোষ থেকে আরেকটা কোষ হয়ে যাচ্ছে, তখন ওই জোড়ার একটা চলে গেল একটা কোষে, আরেকটা চলে গেল আরেকটা কোষে। তাহলে 23 আর জোড়া রইল না, 23টা সিঙ্গেল হয়ে গেল। একটা সেলে 23, আরেকটা সেলে 23। কিন্তু আমরা জানি সেলের মধ্যে 23 জোড়া থাকে, সেটা হলো কি করে? রেপ্লিকেশনের মাধ্যমে ওই দ্বিত্বকরণ ঘটে, মানে ডুপ্লিকেশন। হ্যাঁ, বেশ বেশ। তো সেইটা কি করে হয় সেটা জানো? কি করে হয়? আমরা তো আণবিক আণবিক লেভেলে আমরা যেতে চাইছি, আমরা মলিকিউলার লেভেলে এই বংশগতির ব্যাপারটা বুঝতে চাইছি। আমরা যেখান থেকে শুরু করলাম সেটা হচ্ছে যে বংশগতি হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কোনো একটা ক্যারেক্টার সেটা ট্রান্সমিটেড হচ্ছে, মানে সেইটা আর কি, ট্রান্সমিশনের কি বাংলা কি? একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি হয়? কিভাবে যায়? তো আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা টেমপ্লেট বলে, একটা ছাঁচের মতো, যে আমরা ওই যে আমি জানি না তোমরা দেখেছো কিনা, তোমাদের বাড়িতে এরকম আছে কিনা, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় সন্দেশ বাড়িতে বানানো হতো
একটা ছাঁচে ফেলে, মানে এখনো বানানো হয় মিষ্টির দোকানে, কিন্তু আগে ওগুলো বাড়িতেও বানানো হতো বলে বাড়িতে ওগুলো থাকতো। আমি জানি না তোমাদের কারোর বাড়িতে আছে কিনা বা তোমরা কখনো দেখেছো কিনা। সেটা হচ্ছে একটা টেমপ্লেট, একটা ছাঁচ। এই জিনিসটা আমরা জানি, সেটা হচ্ছে যে যেটা আমাদের জানা আছে, আমি জানি না তোমাদের সেটা কতটা আছে, কিন্তু খানিকটা আছে আমি জানি। সেটা হচ্ছে যে ডিএনএ হচ্ছে কি দ্বিতন্ত্রী বললে একটু আগে, তো সেই দ্বিতন্ত্রী মানে ডিএনএ মলিকিউলের দুটো সুতো আছে, দুটো সুতো পরস্পর পেঁচানো। সেই দুটো সুতোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা তো একটু আগে আমরা বলেছি, সেটা হচ্ছে যে সেটাকে রেপ্লিকেশন বলে। সেই প্রসেসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে একটা সুতো থেকে আরেকটা সুতো খুলতে থাকে। দুটো পেঁচানো সুতোর থেকে আস্তে আস্তে একটা একটা করে সুতো খোলে। যেমন যেমন একটা করে সুতো খুলতে শুরু করলো, তেমনি একটা সুতোর গায়ে আরেকটা করে সুতো তৈরি হতে থাকে। এগুলো করার জন্য অনেক অন্য রকমের মানে উৎসেচক, এটা বাংলাটা আমার মনে আছে, যাকে এনজাইম বলে, সেরকম অনেক রকমের এনজাইম আছে। যে এনজাইম গুলোর নাম কি, কোনো একটা নাম মানে এক্স্যাক্টলি জানার যদি নাও জানা থাকে তবু ডিএনএ তৈরি করার যে উৎসেচক তার নাম কি? আমি যদি বলি সেই উৎসেচকের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, তোমরা নাম শুনেছো ডিএনএ পলিমারেজের? শুনেছো? হ্যাঁ শুনেছি। শুনেছো। ডিএনএ পলিমারেজ কি করে? ডিএনএ পলিমারেজ কি করে? ডিএনএ পলিমারেজ ডিএনএ কে পলিমারাইজ করে। বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, 3' to 5' দিকে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করতে সাহায্য করে ডিএনএ পলিমারেজ। চমৎকার। এই 3' থেকে 5' এ আবার আরেকটু একটু মানে যাকে বলে একটু করি, মানে ঠিক একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কিন্তু এইটা হচ্ছে বেসিক্যালি এই একটা ডিরেকশনের দিকে, মানে এই সিনথেসিস গুলো যাকে ইংরেজিতে বলে ডাইরেকশনাল। এই জিনিসটাই কিন্তু এটারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে কোষ বিভাজনের সময়। যেমন ভাবে তুমি দেখো, ধরো একটা এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিন, হ্যাঁ, এই যে ক্রোমাটিন হচ্ছে একটা ফাইবার। এই ফাইবার গুলো হচ্ছে ডিএনএ, আর মূলত অনেক রকমের প্রোটিন আছে এখানে, কিন্তু মূলত এক ধরনের প্রোটিন যার নাম হচ্ছে হিস্টোন। হিস্টোন আর ডিএনএ এর কমপ্লেক্স হচ্ছে এই প্রোটিন, হিস্টোন ডিএনএ কমপ্লেক্স। এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই হচ্ছে তাদের আণবিক চেহারাটা। এইগুলো, এই যে অণুগুলো, এই অণুগুলো তো অনেক বড় বড়, অনেক বড়। ডিএনএ এর অণু নিয়ে আহ মানে অনন্তকাল ক্লাস করা যায়। ডিএনএ, শুধু ডিএনএ অণু, কিন্তু সেগুলোর আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার জানার সেটা হচ্ছে যে ডিএনএ মলিকিউলটার মধ্যেই একটা একটা অসাধারণত্ব আছে। সেটার জন্যই না সে এত ইম্পর্টেন্ট এবং তাকে নিয়ে এত হইচই।
ডিএনএ এর মধ্যে, আচ্ছা জিন জিনিসটা কি, মানে বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি গুলো তো সেটা তুমি বললে, কালার ব্লাইন্ডনেস, ধরো আমি, তুমি কি বলেছো, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বললে, আরেকটা কি বলেছিল, হিমোফিলিয়া, তাই তো? তো আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কি জিনটার নাম জানো, কালার ব্লাইন্ডনেস কার জন্য হয়, বা এই যে বা কোনো একটা ডিজিজ, আমি আমি আরো একটা সহজ ডিজিজের কথা বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে পাওয়া যায়, আনফরচুনেটলি পাওয়া যায়। সেই ডিজিজটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। থ্যালাসেমিয়া, কিংবা আরেকটা ডিজিজ আছে যেটা সবচেয়ে ক্লাসিক্যাল, তার নাম হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া কিংবা সিকল সেল ডিজিজ। তার নাম শুনেছো, সিকল সেল ডিজিজ? হ্যাঁ স্যার। শুনেছো? তোমরা কি জানো যে এই সিকল সেল ডিজিজ যে হয়, এই সিকল সেল ডিজিজের যে জিনটা, সেটা কিসের জিন? আচ্ছা তার আগে যাই, জিন মানে কি, জিনটা কি? বংশগতির ধারক ও বাহক জিন। ঠিক। কিন্তু ওই যে তুমি যে বললে যে আণবিক, বললে যে ও যে ধারক ও বাহক, সেটা আমরা জানি, কিন্তু সেটার সেটার আমি যদি তার একটা স্যার মিউট হয়ে গেছেন। আমি যদি জিজ্ঞেস করি যে জিন জিন জিনিসটার আণবিক ব্যাকগ্রাউন্ডটা কি, মানে আমি জিজ্ঞেস করছি জিন কি ধরনের মলিকিউল, জিন কি কোনো অণু? জিনটা কি জিনিস? সুনীতির কোনো আইডিয়া আছে? সুনীতি সদরের মেয়েরা, জিন কি জিনিস? আচ্ছা আমি তাহলে এরকম ভাবে আরো তাহলে মানে কঠিন কিংবা সহজ করি। তুমি জিন থেরাপির নাম শুনেছো, বা কেউ কখনো শুনেছো? হ্যাঁ জিন স্যার। থেরাপি শুনেছো? তো জিন কি জিনিস যদি না জানবে, তাহলে তার থেরাপি কি করে হবে? জিন থেরাপি কি? কোনো একটা, আমি বলি, কোনো একটা জিন, যেই জিনের সমস্যার জন্য একটা অসুখ হয়, যেমন থ্যালাসেমিয়া, যেমন কালার ব্লাইন্ডনেস, যেমন আম, কি জানি বললে তোমরা, একটা হিমোফিলিয়া, যেমন আহ, কি জানি, সিকল সেল ডিজিজ, আরো আছে অনেক বলা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এর যদি থেরাপি করতে হয়, তার মোটামুটি বাংলায় তার মানে হচ্ছে সেই জিনটা, একটা কিছু জিনে গন্ডগোল হয়েছে, সেইটা কারেক্ট করতে হবে, তাই তো? অসুখটা হয়েছে কেন? অসুখটা হয়েছে কেননা সেই অসুখের সময় সেই যে জিনটার যা কাজ করার কথা ছিল, সে এখন আর সেটা করছে না। এই জিনটাতে একটা মিউটেশন হয়েছে, তাই তো?
তো আমি জিজ্ঞেস করছি, যেহেতু আণবিক বংশগতি আমরা পড়ার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, তাহলে একটা জিনিস হচ্ছে বংশগতি মানে হচ্ছে যে কোনো একটা অসুখ বা কোনো একটা ক্যারেক্টার, সেটা বংশ পরম্পরায় সেটা প্রবাহিত হচ্ছে। যেমন ভাবে মায়ের মতো ছেলেকে দেখতে হয়, আর কিছু বাবার মতো ছেলেকে মেয়েকে দেখতে হয়, এটসেট্রা, গায়ের রং, চুল, চোখের কর্নিয়ার রং, এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক জিনিস আছে, মানে যেগুলো নর্মাল নর্মাল একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে এইভাবে সমস্ত সোকল্ড যাকে বলে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয় ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। মাঝে একটা কিছু গন্ডগোল হতে পারে। এইখানে যদি কোনো একটা সিভিয়ার গন্ডগোল হয় কখনো কোনো একটা কিছুতে, এর মধ্যে আবার তোমরা এগুলো সব জানো, কোনো একটা থাকে সেটার নাম প্রকট, কোনো একটা ক্যারেক্টার থাকে তার নাম প্রচ্ছন্ন, কোনো একটা চেঞ্জ হয় সেটা সাটল, সেটা ভালো বোঝা যায় না, বা কোনো একটা বৈশিষ্ট্য আছে যেটা প্রকট নয়, তার জন্য ওটা দেখা যায় না। এই যে কথাগুলো বলছি বা তোমরা এই কথাগুলো সব জানো বলে আমি যদি ধরে নিই, জানো না শ্রীরামপুরের মেয়েরা? আচ্ছা, তো যদি তোমরা এই কথাগুলো সবটাই জানো, তাহলে এইটার আণবিক ব্যাখ্যা কি? এটাই তো প্রশ্ন, এটার কথাই আমরা বলার চেষ্টা করছি। এর আণবিক ব্যাখ্যা কি? এর আণবিক ব্যাখ্যা হলো, জিন হচ্ছে ওই যে আমরা ডিএনএ বললাম, সেই ডিএনএ হচ্ছে একটা লম্বা সুতো। সেই লম্বা সুতোটার মধ্যে ধরো মানুষের মধ্যে সব মিলিয়ে 30,000 জিন আছে। এই জিনকে তুমি বৈশিষ্ট্য বলতে পারো, এই জিনকে তুমি কি বলবে, তোমার বইতে যা লেখা আছে তুমি তাই বলো। এক একটা জিন একটা করে প্রোটিন তৈরি করে। জিন তো আর প্রোটিন তৈরি করে না, জিন ডিকটেট করে। এই কথাটার মানে হচ্ছে জিন ঠিক করে দেয় যে তার থেকে কোন নির্দিষ্ট সিকোয়েন্সের আরএনএ তৈরি হবে, যার যেই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর সেই আরএনএটা, ওই যে আমি একটু আগে তোমাদের জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে যে এটা তোমরা বোধহয় জানো, হয়তো স্ট্রাইক করেনি, সেটা হচ্ছে যে প্রোটিন কিন্তু তৈরি হয় নিউক্লিয়াসের বাইরে। আমি ব্যাকটেরিয়ার কথা বলছি না, আমি বলছি একটা ইউক্যারিওটিক কোষের কথা, একটা মানব দেহের কথা। ব্যাকটেরিয়ায় নিউক্লিয়াস টিউক্লিয়াস কিছু নেই, কিন্তু একটা ইউক্যারিওটিক সেলে, ইউক্যারিওটিক যে কোষ, সেই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। তো এই যে ক্রোমোজোম টোমোজোম যা যা বলছি আমরা, এরা তো আর সেলের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে না, এরা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, তাই না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে থেকে এই সমস্ত এই যে চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি, বংশগতি টতি, সবই নিউক্লিয়াসের ব্যাপার, কারণ ক্রোমোজোম তো নিউক্লিয়াসের মধ্যে থাকে। আবার প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে, সেটার কথা কেউ একজন বলেছে, কিন্তু রাইবোজোম কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে না। রাইবোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসের বাইরে। কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে।
তাহলে দেখো প্রোটিন তৈরি হচ্ছে একটা জায়গায়, আর সমস্ত প্রোটিন গুলোর যে মাস্টার মলিকিউলটা, মানে আমাদের সমস্ত লাইফ সায়েন্সের সবকিছু যে ডিকটেট করছে, সেই যে মলিকিউলটা যাকে আমরা ডিএনএ বলে জানি বা ক্রোমোজোম বলে আজকে অন্তত বলা হচ্ছে, সেই ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে দেখো কোনো একটা সংবাদ, মানে কোনো একটা ইনফরমেশন, সেটা নিউক্লিয়াস থেকে বাইরে আসতে হবে, রাইবোজোমে আসতে হবে, তবে প্রোটিন সিনথেসিসের যত রকমের মেশিনারি আছে তারা সবাই ওইখানে বসে ওই নির্দিষ্ট মাপের প্রোটিন গুলোকে তৈরি করবে। এইটা হচ্ছে পুরো লাইফ প্রসেস। এই যত রকমের বংশগতি যাই বলা হোক না কেন, এই পুরো জিনিসটার শুরু হয় কোষ বিভাজন দিয়ে, কিংবা কোষের সংযুক্তিকরণের মধ্যে দিয়ে, যেরকম ভাবে স্পার্ম আর ওভাম মিলে একটা জাইগোট তৈরি হয়, যেখান থেকে সমস্ত ব্যাপারটা শুরু হয়। তো সেইটা হচ্ছে ওই যে মিওসিস বা ওই ধরনের কোনো একটা প্রসেস, যেখান থেকে জার্ম সেল তৈরি হয়। আর আদারওয়াইজ কোষ বিভাজন হচ্ছে একটা সিম্পল জিনিস, একটার থেকে দুটো, দুটোর থেকে চারটে, চারটের থেকে 16টা, এটসেট্রা এটসেট্রা, চারটের থেকে আটটা, আটটার থেকে 16টা। তো আমার আপাতত প্রশ্ন হচ্ছে যে, বা রাদার উত্তর হচ্ছে, জিন কি, এটার উত্তর কিন্তু আমি পাইনি। জিন হচ্ছে একটা পোর্শন অফ ডিএনএ। এই পোর্শন কথাটার মানে হচ্ছে, আমি যদি বলি যে একটা সুতো, অ্যাকচুয়ালি একটা তো নয়, দুটো সুতো, দুটো সুতো তো একটা ডিএনএ। তাহলে সেই সুতোটাকে ধরো, যদি সুতোটা আমি তোমায় একটা খবর দিতে পারি, সেটা হচ্ছে যে এই সুতোটাকে যদি কেউ টেনে খুলে লম্বা করে টেনে ধরে, এর নানান রকম ভাবে পেঁচানো আছে, খুব কমপ্লেক্স এর যে আসল গঠন ডিএনএ। কিন্তু কেউ যদি ওটাকে লম্বা করে একেবারে বার করে দুটো সুতোর থেকে একটা সুতো ছাড়িয়ে যদি লম্বা করে ফেলে, তাহলে মোটামুটি ভাবে ওই পৃথিবীর থেকে সূর্যের যতখানি ডিস্টেন্স ততটা লম্বা হচ্ছে এই ডিএনএ মলিকিউল। এই ডিএনএ কি দিয়ে তৈরি এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, ওই যে বেস গুলো, নিউক্লিক অ্যাসিড বেস আছে, সেখানে একটা সুগার আছে ডিঅক্সিরাইবোজ বলে, ডিএনএ যদি হয়। আর যদি আরএনএ হয় তো তাহলে শুধু রাইবোজ সুগার আছে সেখানে, এবং সেখানে একটা ফসফেট আছে, এবং সেই জিনিসটা পলিমারাইজড। এই 3 প্রাইম আর 5 প্রাইম জিনিসটা কি জানো? 3 প্রাইমটা কিসের 3 প্রাইম, 5 প্রাইমটাই বা কিসের 5 প্রাইম? এই যে বললে যে 3 প্রাইম এন্ড থেকে 5 প্রাইম এন্ডের দিকে ডিএনএ পলিমারেজ, ডিএনএ সংযুক্তিকরণের কাজ করে, এই 3 প্রাইমটা কি? থ্রি প্রাইম হচ্ছে, জানো? বলো না। ডিএনএ দুটি প্রান্ত, একটা 3 প্রাইম দিয়ে ডিনোট করা, একটা 5 প্রাইম দিয়ে। হ্যাঁ, তো এটা ধরো, এটা 16 আর 17 নয় কেন? 3 প্রাইম 5 প্রাইম কেন? দুটো প্রান্ত, ঠিকই বলেছো, একদম ঠিক। কিন্তু 3 আর 5 কেন? 2 আর 17 নয় কেন? এটা নয়, তার কারণ আমি বলছি। কারণটা হচ্ছে,
এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো হচ্ছে রাইবোজ কিংবা ডিঅক্সিরাইবোজ বলে যে সুগার আছে, একটা শর্করা জাতীয় একটা মলিকিউল হচ্ছে এই রাইবোজ কিংবা ডিঅক্সিরাইবোজ। এই রাইবোজ হচ্ছে একটা সুগার। এই সুগারে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে। গ্লুকোজ কিরকম দেখতে হয় দেখেছো কখনো? গ্লুকোজ মলিকিউল, ফটোসিনথেসিস পড়েছো না? এই গ্লুকোজ বা সুগার বা রাইবোজ বা গ্যালাক্টোজ, যত রকমের সুগার মলিকিউল আছে তাদের মধ্যে অনেকগুলো OH গ্রুপ থাকে। OH হাইড্রক্সিল গ্রুপ থাকে। ওই OH গুলোর যে ও, সেই ও এর নাম্বার এগুলো, এবং এটা 3 এবং 5। তার কারণ হচ্ছে একটা 5 মেম্বার রিং হচ্ছে রাইবোজ সুগারটা কিংবা ডিঅক্সিরাইবোজ সুগার। এটা একটা পেন্টোজ সুগার, পেন্টোজ 5 মেম্বার রিং একটা থাকে। যেমন অ্যাডেনিন হচ্ছে একটা বেস, সেটা একটা অ্যারোমেটিক মলিকিউল। সেই রকম সুগার রাইবোজ হচ্ছে একটা রিং কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড, যার হাইড্রক্সিল গুলোকে এইভাবে নাম্বারিং করা হয় 1 2 3 4 5। ওই 3 আর ওই যে 5, সেই 5 এবং 3 এর সঙ্গে ফসফেটটা যোগ করা থাকে, আর সেই ফসফেটের সাথে যোগ করা থাকে বেস মলিকিউল, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। এর একটা স্ট্রাকচার আমি দেখি পরের ক্লাসে, আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে আসবো। এটা তোমাদের 3 প্রাইম 5 প্রাইম বলছো, অথচ এটার একটা ধারণা তো থাকা দরকার। যাই হোক, তোমাদের খুব বেশি সময় তার কত পড়বে, কত রকম, শুধু তো আর বায়োলজি পড়লে হবে না, তোকে কেমিস্ট্রি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, অঙ্ক করতে হবে, কত রকম সাবজেক্ট আছে, আই এগ্রি। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এইগুলোর মিনিমাম কতগুলো, এগুলোর বেসিস গুলো একটু জানা থাকলে ভালো। তো এইভাবে একটা বেস, একটা সুগার, একটা ফসফেট, এটাকে তুমি যদি একটা ইউনিট বলো, এটাকে জানো এটাকে কি বলে? সুগার, ফসফেট, বেস, এই কম্বিনেশনটার নাম কি? নিউক্লিওটাইড। রাইট, অ্যাবসলিউটলি। তো এগুলোকে বলে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো জুড়ে 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 একটা লম্বা চেন। এই একটা লম্বা চেনের সঙ্গে আরেকটা লম্বা চেনের মধ্যে ওরা কি করে পেঁচায় একটার সঙ্গে আরেকটা? একটা চেনের সঙ্গে ডিএনএ এর আরেকটা চেন কি করে লেগে থাকে? হাইড্রোজেন বন্ড দিয়ে। বিটুইন কার কার মধ্যে হয় সেই হাইড্রোজেন বন্ড? ঠিক, দুটো বেসের মধ্যে। সে বেস মানে কি? অ্যাডেনিন থাইমিন আর গুয়ানিন সাইটোসিন। ঠিক। এই হাইড্রোজেন বন্ড, এই অ্যাডেনিন গুয়ানিন, আর মানে অ্যাডেনিনের সঙ্গে কি জানি এটিজিসি, এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি, এইটা হচ্ছে ওদের মূল বিষয়। আমি যদি তোমায় একটা ডাবল স্ট্র্যান্ডেড একটা ডিএনএ তোমায় যদি একটা জলের মধ্যে গুলে দিয়ে বলি এই স্ট্যান্ড গুলোকে ভেঙে দিতে পারবে? এমন একটা কিছু করো যাতে করে ওটা দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যায়। এগুলো তোমাদের জানার কথা নয়, কিন্তু আমি জাস্ট এমনি তোমাদের, জাস্ট এগুলো হচ্ছে
মজা করা। সায়েন্স তো মজার জিনিস, সায়েন্সটা যুক্তি দিয়ে বুঝতে হয়, নইলে হবে না। সায়েন্সে কিছু মুখস্থ করার নেই। মুখস্থ করার তোমার এই স্টেজে অবশ্য আছে, তার কারণ হচ্ছে তোমার তো পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলোর এক রকমের প্রশ্ন হয়, সেগুলোর তো উত্তর দিতে হবে, নইলে কি করা যাবে। কিন্তু সেগুলো সব বই পড়লেই জানা যায়, ওটা কোনো, ওর মধ্যে কিছু সমস্যা নেই। সমস্যা হচ্ছে জিনিসটা বোঝায়। হাইড্রোজেন বন্ড জিনিসটা তুমি বলেছো একটু আগে, তাই না? আচ্ছা, আমি যদি এরকম বলি, একটা কোভ্যালেন্ট বন্ড আর একটা হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড জানো? কেউ পড়িয়েছে কেমিস্ট্রিতে? কোভ্যালেন্ট বন্ড কি জানো? কোভ্যালেন্ট বন্ড ওই সমযোজী বন্ধন দুটো ইলেকট্রনের মধ্যে যেটা হয়। হ্যাঁ, সেটা পড়িয়েছে কেউ? তোমাদের আছে হ্যাঁ সিলেবাসে? হ্যাঁ 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 পড়েছো পড়েছো? কবে পড়েছো, ক্লাস 10 না 11? মানে কবে পড়েছো? হ্যাঁ, ক্লাস অনেক আগে 10-এ একটু, ক্লাস 10-এ একটু ছিল, মেইনলি 11। মেইনলি। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি তোমায় জিজ্ঞেস করি, কোভ্যালেন্ট বন্ড বেশি শক্তিশালী না হাইড্রোজেন বন্ড বেশি শক্তিশালী? কোভ্যালেন্ট বন্ড বেশি শক্তিশালী, কারণ কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দুটো ইলেকট্রনের মধ্যে বন্ধনটা গঠিত হয় পাই 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 বন্ধন, কিন্তু হাইড্রোজেন বন্ডে সেই বন্ধনটা গঠিত হয় না, শুধুমাত্র আকর্ষণ বলের জন্য সেই বন্ধনটা, হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়। ঠিক আছে, একদম ঠিক। তো তাহলে আমি যেটা বললাম, যে আমি যদি হাইড্রোজেন বন্ড ভাঙতে চাই, আমি কি করব? কোনো একটা বন্ড যদি ভাঙতে চাই, তাহলে কি করব? যদি এই বন্ধনের মধ্যে আকর্ষণ বলটা কোনোভাবে কমানো যায়। হ্যাঁ, মানে আমি এই ক্ষেত্রে উত্তরটা খুব সহজ, মানে সহজ কিছু না, মানে এটা খুবই খুবই অবভিয়াস। মানে তুমি যদি জাস্ট হিট করো, গরম করলেই ভেঙে যাবে। আমি একটা মোটামুটি বলতে পারি, হাইড্রোজেন বন্ডের এনার্জি হচ্ছে 2 থেকে 5 কিলো ক্যালোরি। 2 থেকে 5 ক্যালোরি, আই এম সো সরি, 2 থেকে 5 ক্যালোরি। খুবই উইক, কিন্তু অনেকগুলো হয়, অনেকগুলো ডিএনএ মলিকিউলের মধ্যে অনেকগুলো বেস পেয়ার আছে। সেই প্রত্যেকটা বেস পেয়ারে ওই একটা জি এর সঙ্গে সি তে 3টে হাইড্রোজেন বন্ড, এর সঙ্গে টি তে 2টো হাইড্রোজেন বন্ড, এই সব মিলিয়ে দিস ইজ আ স্ট্রং এনাফ। তো এবারে আমরা যদি ওই জিনটাতে যাই, সেটা হচ্ছে, তাহলে জিনটা কি? একটা ডিএনএ এর যদি একটা লম্বা যদি সিকোয়েন্স হয়, এই এ টি জি আর সি দিয়ে, সেটা তোমরা জানো বোধহয়, না? এই সিকোয়েন্সের একটা অংশকে বলে জিন। পার্ট পার্ট অফ আ সিকোয়েন্স, একটা অংশ হচ্ছে একটা জিন। এই জিনের মধ্যে আবার অনেক কিছু থাকে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। জিনের আগে পরে there is a promoter region আছে, টার্মিনেশন রিজিয়ন আছে, যাই হোক না কেন, ওসব অত কিছু দ্বারা দরকার নেই। আমি এই ক্লাসটাতে কোনোদিনই আমি এটা করতে একেবারেই চাইবো না, এটা করছিও না, করবও না। সেটা হচ্ছে কোনো কিছু ইনফরমেশন, আমি এই জিনিসটা জানি না, এই জিনিসটা অমুক জায়গায় লেখা আছে, তুমি পড়ে ফেলো, তাহলেই জানবে। কিন্তু আমি এটা পড়েছি, আমি এটা বুঝি না, সেইটা আমরা এই ক্লাসে ডিসকাস করি। তোমরা তো অনেক কিছু জানো, মানে আমি তো তোমার সময় কিচ্ছু জানতাম, যাক সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে আবার যদি আমরা তো আণবিক বংশগতির মধ্যে একটা ছিলাম বা আছি, তো আমি যেই জায়গাটাতে একটা ছোট্ট করে শেষটা, আমাকে ঠিক 2 মিনিট দাও, আমার একটু বেল বাজছে, 2 মিনিট, আমি এক্ষুনি আসবো।
Meanwhile, Srirampur Girls High School, your teacher is there, somebody is there? I am the H.A. Baharaj. Acha, can you please tell me when are the summer vacations likely to begin? Summer vacation. Yeah. Summer vacation will begin at the end of May. I don't remember the date exactly, but I need to check. And the board But exams. it will be around third week of May, I suppose. Third week of May. No, I Yeah. just want to calculate HS. how many number of classes you'll be having before the board exams. Accordingly, we can Yeah, adjust the dates. the board exam will commence on and from 1st of June. 1st of June. But students will not come to school from May 2nd week onwards. Yeah, but Swamiji, if the classes are effective and if they're exam oriented, I can even arrange their classes during the vacations. If the classes are effective and they're exam oriented. So one more thing is, our idea is not to just enable them to pass the exams. The very purpose of these classes are that they should be clear with the concepts, and at the same time, that should enable them to face any sort of exam, not only the competitive exams, this and that exams, the board exams, but at the same time, the concepts also should be clear. I got your mail. I think you have given a feedback. Was it from your school? A written feedback? Yeah, there was a feedback written by the students of a class because on that day their microphone wasn't working. So they wrote that feedback to me and I just passed that. And their point is this: because their exams are knocking at the door, and that is the reason that the basic concepts and the basic ongoing of the classes are might not be so effective to them, but they are more bothered now about if the question answers question, the pattern, the marking scheme of the HS exams are discussed, because they have missed the classes and we have done it whatever mode we could, and they have gone through the chapters. So if the concepts can be discussed, and not only the concepts, if a bit of question oriented or exam oriented questions can be discussed, and focusing on the other competitive exams uh, in the all India basis, like JEE Main or NEET Joint and all these things, focusing if particularly from those chapters, the questions that are probable for the competitive exams, if those things can be focused along with the question patterns or the question type or the answer that should be the type of answers that they write, if a discussion or interactive session on that can be conducted, that might be more helpful. Suppose discussing the certain questions and then the answers that they give, whether they are accurate or where they are missing, or not, or are their answers accurate going or not. If an interactive session on this is more like a tutorial class, if that could be arranged, and the difficult concepts that could be, if that could be clarified at this point of time. So in that case, can you give us a question bank? Like, Right. in a way, what are the questions you would like us to discuss? Yeah, that we can provide. This is what No, would like to Maharaj, get it from our end, because may I this- just get in? May I get in? yeah, the difficult Yeah. concepts that So- they are having, if that so could be what is- clarified, just as Dr. Abhijit Chakraborty just now said that perhaps with some slide presentation he would be clarifying the concepts, that might be ending up in helping the students in clarifying the concepts in a better and a clearer way. But the I difficult must concepts. know what are those areas a priori. The area No, the that bottom line is now we are running short of time. You will be having hardly 7 to 8 classes, if I'm not wrong, before the commencement of the board exams. Mid-May. Swamiji, I'll rather make things clear. Exactly their demand, as they have told me, is this: that since the HS or their board exam is on 1st of June, so 1st of June, before that, if some HS questions and answers can be discussed, maybe asking them, and if their answers are appropriate, if that can be certified by the experts, teachers, and where they are missing, what need to be added on,
that, and from the chapters that are in the HS syllabus, from those chapters, what are the questions that can be prepared or that can be focused on for the JEE main or the competitive exams, because they have completely gone through the phase and they were sitting at home during this lockdown phase. So they couldn't attend much coaching classes or all these things. So only focusing on those things, if those could be done, that would, I think, be helpful to them, because they were telling me all these things. So in that case, can you please take the initiative of supplying us with the important topics and the questions, Absolutely. so that we can give it to our experts, then they will deal with that. Because since now time is short, we need to be selective. So can you please take the initiative to supply us with the important topics, concepts, and the questions also. Then accordingly, we'll try to cover it by May in whatever number of classes we are having at our disposal. Yeah, are you telling this to me? Yeah. Okay. Then I think we have last year got few books even from Ramakrishna Mission, for this, which we are grateful. For the NEET joint and for JEE main, all those books, we got few books. And I think they are amply there in the library of Ramakrishna Mission. From we got one or two or few to go through. So the other patterns are there in ample. So the experts can well decide or well understand which topics to discuss and to deliver to the students. But if the students find a problem in few topics, that I can deliver to you, if this can be all right. And I think it's better if you discuss with the students and get it from them what they would like to want our experts to. Yeah, whatever I deal get, with. I'll inform them, and whatever I get to know from them, I will obviously pass on to you. And this is not only in life science, in physics, in mathematics as well. Yeah, okay. Physics, mathematics as well. Okay. Yeah. So Because I'm since the handing it over- exam is since the exam is very near, that is the reason if the discussion can be a bit exam oriented. Otherwise, going through the discussion, that is very well appreciated and we would like. But since exam is knocking at the door, if the discussions are more on the exam oriented questions are discussed, not only HS exam or board exam, but the other competitive exams as well. Because if this can be done, that would be better. I would, whatever the, okay. Okay, thank you. We'll take a note of it. And you please, meanwhile, give us your feedback with regard to the topics. Yeah, okay. I'm handing it over to you, sir. Please Yeah, continue. I think. No, I think I think let us call it a day, because it is already 12:05. It's another 5 minutes. I'll just close it, but I tell you that I think this is extremely important now, that we need to know what is actually what are those concepts that you need to clarify. Okay, that is one. And two, if you have some questions that what is the answer of this, or that is something that at least I can tell you that it is probably very difficult for me to get a question prepared and then tell you how to answer, because this is probably I won't be able to do a good job there. If you need, the questions must come from you. So this is something. So I would request all the schools, whosoever are participating in whatever subjects, it's probably important that you tell us, like you told today, like whatever we are discussing. And this I am repeatedly telling you that, please feel free to tell me that I haven't understood, or feel free to tell me that this is absolutely not needed. Don't discuss these things. I knew this long back. Okay, so please feel free. But it's not only important just to say that what is needed and what is not needed. What is important is that you tell me what you want, because only for you only I am here.
I am not, unless you specify your problem, এটা আমার পক্ষে ঠিক করা মুশকিল। আমি আজকে তবু একটা ক্লু পেয়েছি, যেটা নিয়ে আমি না তোমাদের তাতে কোনো লাভ বা ক্ষতি বা কিছুই হলো কিনা, কিন্তু আমি যদি পরের ক্লাসটাতে এই বাস্তুতন্ত্র এবং পরিবেশ আমি দেখব। আমি যে জিনিসটাতে খুব একটা কিছু কনফিডেন্ট ছিলাম না, সেটা হচ্ছে যে তোমাদেরই টেক্সট বই পড়ে নিয়ে তারপরে তোমাদেরকে সেই জিনিসটা বোঝানো, সেই জিনিসটাই তো তোমাদের স্কুলের টিচাররা করেছেন। তো সেইটার মধ্যে আবার নতুন কি, আমি তো somehow এই জিনিসটা ভালো বুঝতেও পারছি না। No, sir, because of the lockdown, not many classes were able to be conducted. True, absolutely true. So in that case, there are few things, at least in life science, there are few things which are very descriptive. And there are few things where you need to understand the so-called concept. So even if you decide that I go through a chapter exactly what is written in your book, I would give it a try. কিন্তু সেইটা না জানলে কিন্তু আমার দিক থেকে একটু মুশকিল। আচ্ছা, আমরা শুধু শেষ করে ফেলি যেই পোর্শনটুকু, সেটা হচ্ছে যে আণবিক ব্যাখ্যা, সেই বংশগতির আণবিক ব্যাখ্যাটা। সেই বংশগতির আণবিক ব্যাখ্যাটা এরকম, সেটা হচ্ছে যে জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ। এরকম মানুষের দেহে এখনো অবধি একটা মোটামুটি এস্টিমেট হচ্ছে 30,000 জিন আছে। এইরকম একটা জিন কিংবা অনেকগুলো জিন মিলেই তোমরা যাকে বৈশিষ্ট্য বলো, বা যেই জিনিসটাকে তোমরা বলছো যে একটা বংশ পরম্পরায় প্রবাহিত হয়, যে চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা বর্ণান্ধতা হতে পারে, সেটা অন্য এই ধরনের কোনো প্রপার্টি হতে পারে, সেই জিনিসটা হচ্ছে একটা জিনের কাজ কিংবা অনেকগুলো জিনের কাজ। একটা জিনের যেগুলো কাজ, সেটার আমি একটা এক্সাম্পল তোমাদের এক্ষুনি দিতে পারি। সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। সেখানে যেই জিনের মানে গন্ডগোলের জন্য এই অসুখ হয়, সেই জিনটা হচ্ছে গ্লোবিন জিন। এটা আমি বলছি এই কারণে, আমি শিওর তোমরা হিমোগ্লোবিনের নাম শুনেছো। সুতরাং থ্যালাসেমিয়া হচ্ছে একটা অসুখ যেখানে হিমোগ্লোবিন যে বানায়, হিমোগ্লোবিনের মধ্যে হিম পার্টটা তো প্রোটিন নয়, হিম নয়, কিন্তু গ্লোবিন হচ্ছে তার জিনটা। দুটো এরকম জিন আছে, একটা আলফা গ্লোবিন জিন আর একটা বিটা গ্লোবিন জিন। এই বিটা গ্লোবিন জিনের জন্য যে অসুখ হয় তার নাম হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, মানে জিনের পরিবর্তনের জন্য, মিউটেশনের জন্য। মিউটেশনের বাংলা কি? পরিব্যক্তি। 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 ফাইন। তো তাহলে ওই সেই বিটা গ্লোবিনের মিউটেশনের জন্য, পরিব্যক্তির জন্য যে অসুখ হয় তার নাম বিটা থ্যালাসেমিয়া। আলফা গ্লোবিনের পরিব্যক্তির জন্য যে অসুখ হয় তার নাম হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ার তাহলে কি হয়? থ্যালাসেমিয়া যেটা হয়, একটা হিমোগ্লোবিনে কি থাকে? 4টে গ্লোবিন থাকে, 2টো আলফা 2টো বিটা, তার সঙ্গে হিমও থাকে। কিন্তু হিম তো প্রোটিন নয়, হিম একটা অর্গানিক মলিকিউল যার মধ্যে আয়রন থাকে, সেটা দিয়ে অক্সিজেন বাইন্ড করে। কিন্তু এই যে যদি আলফায় গন্ডগোল হয়, তাহলে আর 2টো আলফায় তৈরি করার অসুবিধে, তাহলে কিন্তু বিটায় কোনো সমস্যা নেই। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন তৈরি হবে না, মানে হবে খুব কম হবে। তাতে করে রক্তাল্পতা দেখা দেবে, অ্যানিমিয়া।
সেই হচ্ছে অসুখ। এই অসুখ কিন্তু বংশ পরম্পরায় যায়। এর কোনো কি ট্রিটমেন্ট আছে? না। তার কারণ হচ্ছে আলফা কিংবা বিটা দুজনেরই জিন থেরাপি আজ অব্দি করা সম্ভব হয়নি। খুব বড় জিন, এই জিনগুলোকে মেরামত করা খুব কঠিন। জিন মেরামত আবার অন্য সমস্যা, আমি জিন থেরাপির মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে হিমোগ্লোবিনের অসুখ যে হলো, এটাকে হিমোগ্লোবিনোপ্যাথিও বলে, মানে সংক্ষেপে, বা মানে একটা বড় ক্লাস। সিকল সেল ডিজিজও এরকমই একটা গ্লোবিন জিনের অসুখ। তাহলে তোমরা যাকে এই যে বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন, প্রকট ইত্যাদি, এই হচ্ছে জিন। আচ্ছা, আমি শুধু ক্লাসটা আজকের মতো শেষ করে দিই এইটা বলে যে ক্যান্সারও কিন্তু জেনেটিক। এখন প্রায় সবাই সব রকমের ক্যান্সার, কিন্তু এইগুলোর ক্ষেত্রে ডেফিনেশন গুলো, মানে জেনেটিক ডিজিজের সংজ্ঞা এখনো সিকল সেল ডিজিজ কিংবা থ্যালাসেমিয়া, ক্যান্সারকে এখনো লোকে সেরকম ভাবে সংজ্ঞায়িত করে না। কিন্তু ক্যান্সারও কিন্তু জেনেটিক। কিন্তু ক্যান্সারের সমস্যা কি? সমস্যা হচ্ছে অনেকগুলো জিনে একসাথে গন্ডগোল হয়। তার জন্যই ক্যান্সার এত কঠিন, তার জন্যই ক্যান্সারের কিওর এখনো সেই অর্থে ভালো কিছু পাওয়া যায়। কিন্তু ক্যান্সার সম্পর্কে, ক্যান্সার কি হেরিডিটারি, ক্যান্সার কি হেরিডিটারি, সেটা নিয়ে দ্বিমত আছে। অনেকেই মনে করেন হেরিডিটারি, অনেকে মনে করেন না। কিন্তু এখন এই যে একটু আগে যে বললাম যে জিনগত বৈশিষ্ট্য বা কিছু জেনেটিক ডিজিজ, এই জেনেটিক ডিজিজ কিন্তু এখন সংজ্ঞা দু রকমের। একটা হচ্ছে সেই ধরনের জেনেটিক ডিজিজ যে নাকি বংশ পরম্পরায় প্রবাহিত হয়, যাদের এক্সাম্পল গুলো তুমিও জানো, আমরাও কিছু কিছু বললাম, কিছু ডিসকাস করলাম। আর কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে সেগুলো ঠিক বংশ পরম্পরায় প্রবাহিত হয় কিনা, মানে একদম মেন্ডেলের নিয়ম মানে কিনা, সেটার উত্তর হচ্ছে না, মেন্ডেলের নিয়ম মানে না। তোমরা যেরকম ভাবে চেকার বোর্ড করো, তোমরা যেরকম ভাবে সেই 1:3:3:1:1 ওই যে সমস্ত চেকার বোর্ড করে করে যেগুলো বানাও, সেইখানে কিন্তু সেই ধরনের ক্যাটাগরিতে কিন্তু এটা পড়ে না। কিন্তু স্টিল এদেরকে কিন্তু ডেফিনেশনলি জেনেটিক ডিজিজই বলা হয়। আমার মনে হয় আজকে আমরা এইখানে বন্ধ করি। আমরা পরের ক্লাসে বাস্তুতন্ত্র এবং পরিবেশ। স্যার, হ্যাঁ বলো। বলছি নেক্সট দিনকে ল্যাক ওপেরনের জায়গাটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ল্যাক অপেরনের জায়গা বেশ বুঝিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে? ল্যাক অপেরন হবে। আমায় এই জিনিসগুলো জানতে হবে। তো আমি তোমাদের ইমেল আইডি দিয়েছি, তোমরা যদি আমাকে কখনো একটুখানি বুঝিয়ে দাও, তাহলে মানে বা আমাকে যদি এই প্রশ্নগুলো যদি একটুখানি পাঠিয়ে দাও, আমি সেই প্রশ্নগুলোর একটা উত্তর একটা জেনে আসার চেষ্টা করব।